লিসেনার্স, কেমন আছেন সবাই? লাইফ স্টোরির আজকের ঘটনায় আপনাদের সবাইকে স্বাগতম। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আরজে নীল। লিসেনার্স, আজ আপনাদের সামনে হাজির হয়েছি শিক্ষক এবং ছাত্রের ভিতর অসম সম্পর্ক এবং সেখান থেকে একটা জীবনের করুণ বাস্তবতা ও অবশেষে সফল প্রাপ্তির গল্প নিয়ে। লিসেনার্স, যারা নতুন আজ আমাদেরকে শুনছেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে যাবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি পাঠিয়েছেন অর্ণব হাসান। তিনি ঢাকার অদূরে গাজীপুরের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি আজ ইতালি প্রবাসী। আমাদের ঘটনাগুলো শুনে তা দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি আমাদেরকে তার জীবনের ঘটে যাওয়া উত্থান পতন এবং কিছুটা ট্র্যাজিক, কিছুটা কমেডি এবং অবশেষে সফল পরিণয়ের কথা লিখেছেন। লিসেনার্স, চেষ্টা করব ঘটনাগুলোকে স্পষ্ট ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতে। তিনি যেভাবে লিখছেন চেষ্টা করব মোটামুটি সেভাবেই পড়ার। কিছু কিছু জায়গায় ভাষাগত যে সমস্যা আছে সেখানে আমি আমার নিজের মতো করেই বলবো, তবে ঘটনার প্রতিটি অক্ষর একই রেখে আমি আমার ভাষায় কিছু কিছু জায়গায় পরিবর্তন করে আপনাদেরকে ঘটনা শোনাবো। চলে যাচ্ছি মূল ঘটনায়। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম নীল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। নীল ভাইয়া, ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা সবসময় পবিত্র। হয়তোবা বাবা মার পর আমরা সবচেয়ে বেশি পরিমাণে যে মানুষগুলোর কাছে আমাদের জীবনের জিম্মাদারি রাখি তারা হচ্ছেন আমাদের শিক্ষক। সুমহান আদর্শ নিয়ে তারা আমাদের শিক্ষাব্রত পালন করান এবং তাদেরকে সম্মান করা, তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া, এটা আমাদের কর্তব্য। নীল ভাইয়া, আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে এবং আমি প্রায় 10 থেকে 12 বছর আমার জীবনে এমন একটা দুঃসহ স্মৃতি নিয়ে পার করেছি যেটি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চাই মানুষের কাছে। আমি কিছু কিছু জায়গায় আসল পরিচয় গোপন রেখে বলছি, কারণ ঘটনাটি এত বেশি প্রচলিত যে এলাকার কেউ জানলে স্বাভাবিকভাবে, এলাকার কেউ আপনার চ্যানেল শুনলে স্বাভাবিকভাবে আমাকে ডিটেক্ট করবে। প্রকৃতপক্ষে আমার ঘটনাগুলো যাতে মানুষ জানে এবং সেখান থেকে আপনার চ্যানেলের মাধ্যমে মানুষের কানে কানে যেন আমার কথাগুলো পৌঁছে যায়, সেই জন্য ঘটনাটি আপনাকে পাঠানো। ঘটনাটি 2004 সালের দিকে। তখন আমি ক্লাস 9 থেকে সদ্য ক্লাস 10-এ ওঠার অবস্থায় আছি। লিসেনার্স, প্রথমে আমি আমার পরিবারের পরিচয়টা আপনাদের দেই। আমি অর্ণব, গাজীপুরের অদূরে মেশিন টুলস ফ্যাক্টরির আশেপাশেই আমার বাসা, সেখানেই আমার বেড়ে ওঠা এবং পাশের একটি স্কুলেই আমার শিক্ষা জীবন শুরু হয়। আমার শিক্ষা জীবনের শুরুতে আমি অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে আমার স্কুলে পরিচয় ও পরিচিতি পাই। আমার পরিবারে আমার বাবা মা, আমি, আমার ছোট ভাই, একটা ছোট বোন, দাদা দাদি, এদের নিয়েই মোটামুটি আমাদের সংসার। আমরা মোটামুটি প্রতিষ্ঠিত পরিবারে ছিলাম। নিজেদের কিছু জায়গা জমি ছিল, নিজেদের কিছু ঘর বানানো ছিল, ভাড়া দেওয়া হতো। বাবার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য ছিল। মোটামুটি আমাদের পরিবারটি শিক্ষিত ও রুচিশীল নামেও পরিচিত ছিল। সেদিক দিয়ে হিসাব করতে গেলে
আমরা মোটামুটি আমাদের এলাকায় বেশ সম্মানিত পরিবারই ছিলাম। লিসেনার্স, আমার শিক্ষা জীবনের শুরুতে আমি অনেক ভালো ফলাফল করে ক্লাস 8 পর্যন্ত গেলেও ক্লাস 8-এ থাকাকালীন আমার বাজে সঙ্গ জুটে যায়। আপনারা যারা গাজীপুর সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা জানেন ওই এরিয়াটার কিছু বখাটে ছেলেদের সাথে আমার ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি আড্ডাবাজি, চলাচলতি, মাঝে মধ্যে সিগারেট খাওয়া, বিভিন্নভাবে একটি খারাপ দলে ঢুকে যাই। মানে সে সময়ের কিশোর গ্যাং টাইপের, যারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত এবং যারা বিভিন্ন ধরনের নেশাদ্রব্যের সাথে জড়িত। তো এর ফলাফল আমার রেজাল্টের উপরও পড়তে শুরু করে। প্রকৃতপক্ষে আমি যে ধরনের স্টুডেন্ট ছিলাম বা শুরু থেকে ক্লাস 7 পর্যন্ত আমি যে ধরনের রেজাল্ট মেনটেন করে এসেছি, ক্লাস 8-এ ওঠার পর আমার রেজাল্টটা ঠিক তেমন হয়নি, খারাপ হয়েছে। তো এমন সময় আমার খালামণি আমার 2 খালাতো বোনকে নিয়ে আমাদের বাসায় আসেন। আমার খালাতো বোন দুটিও দুর্দান্ত মেধাবী স্টুডেন্ট ছিল। তারা মেধার স্বাক্ষর রেখে গার্লস স্কুলে প্রথম স্থান অধিকার করে। তো বাসায় পারিবারিক আলাপ আলোচনার সময় সবাই মিলে যখন কথা বলছি, তখন আসলে আমার রেজাল্টটা নিয়ে কথা ওঠে। আমি হঠাৎ করে এত খারাপ রেজাল্ট কেন করলাম, কিভাবে করলাম, কোথায় সমস্যা। তো আমার খালার বাসা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, 2-3 কিলোমিটার দূরে। তারা একটু শহর ঘেঁষা এলাকায় থাকতেন। আমাদের বাসাটি আপনারা যারা চিনেন একটু গ্রামীণ পরিবেশে, একটু জঙ্গল পরিবেশে, কিন্তু আমার খালারা শহর অঞ্চলে থাকতেন। তো হঠাৎ করে আমার খালা আমার মাকে একটি অফার দিয়ে বসে। সত্যি কথা বলতে খালামণি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং ওনার কোনো ছেলে না থাকায় উনি আমাকেই নিজের ছেলের মতো মনে করতেন। ইনফ্যাক্ট খালু যেন আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, প্রচণ্ড স্নেহ করতেন। অর্থাৎ খালামণির বাসা ছিল আমার এক ধরনের মানে নিরাপদ আশ্রয়স্থল। আপত্য স্নেহে আমাকে সবসময় ঢেকে রাখতেন। তো আমার রেজাল্ট দেখার পর খালামণি হঠাৎ করে মাকে প্রস্তাব দিয়ে বসেন যে, আপা, অর্ণব তো খারাপ রেজাল্ট করছে, এখানে শিক্ষকরাও ভালো না, আর ও একটা বাজে পরিবেশের সাথে মিশে গেছে, ওকে একটু এই পরিবেশ থেকে দূরে রাখা দরকার। তুমি এক কাজ করো, অর্ণবকে তুমি আমার কাছে দিয়ে দাও, ও আমার বাসায় থাকুক। আমাদের পাশেই, আমাদের ঠিক পাশের রুমে অর্থাৎ পাশের ফ্ল্যাটে একজন ম্যাডাম থাকেন, তিনিও খুব নামকরা ম্যাডাম, আমার 2 মেয়েকে পড়ান। ও আমার বাসায় থাকবে আর ওই ম্যাডামের কাছে পড়বে, ও দেখো অনেক ভালো রেজাল্ট করবে। প্রথমে আমার মা বা বাবা দুজনের কেউ রাজি হয়নি। ছেলেকে আর একজনের বাসায় রেখে পড়ানো হবে, আমাদের তো টাকা পয়সার অভাব নেই, আমাদের তো পর্যাপ্ত ধন সম্পদ, টাকা পয়সা আছে, তো আরেকজনের বাসায় কেন আমাদের ছেলে থাকবে। খালামণি মা এবং বাবার মনোভাব বুঝতে পেরে বলে ফেলে যে, ঠিক আছে, তোমাদের তো খরচ খরচা নিয়েই সমস্যা, তো তোমরা এক কাজ করো, ওর পড়াশোনার যাবতীয় যা খরচ লাগে সেটা না হয় তোমরাই পাঠিও। তো যাই হোক, একটা সময় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং আমার সে সময়ের পরিস্থিতি, বখাটে ছেলেদের সাথে চলাফেরা এবং রেজাল্ট খারাপ করার ইস্যুতে একটা সময় তারা রাজি হয়ে যান। তো রাজি হয়ে পরদিন সকালেই মোটামুটি আমার বাসা থেকে আমার প্রস্থান ঘটে। আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ খালামণির বাসায় চলে যাই। সত্যি কথা বলতে এই পরিবেশে থেকে
এবং ভালো ছাত্র হিসেবে পরিচিতি পাওয়ার পর হঠাৎ করে খারাপ রেজাল্ট করার পর আমি নিজেও যে খুব বেশি মানসিকভাবে স্বস্তিতে ছিলাম তা নয়। বখাটে হয়ে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণও নিজের মান সম্মান, অবস্থান, ব্যক্তিত্ব এটা নিয়ে আমার মনোভাব ছিল টনটনে। আসলে ওই পরিস্থিতিটা আমিও মেনে নিতে পারিনি। আমি এতটাই খারাপ রেজাল্ট করেছি যে আসলে আমার অবস্থান থেকে অনেক পেছনে চলে গিয়েছি। তো স্বাভাবিকভাবে সবার চোখে এক ধরনের ভর্ৎসনা, এক ধরনের মানে কি বলে, নিম্নমুখী চোখ দিয়ে আমাকে দেখা, এটা আমিও মেনে নিতে পারছিলাম না। আমিও প্রায় সানন্দেই খালার বাসাতে যাই। খালাতো বোনদের সাথে যেহেতু আমার খুবই খুবই ভালো টিউনিং ছিল, তাদের সাথে আড্ডা মজা অনেক কিছুই খুব সুন্দরভাবে করা যেত এবং তারাও আমার খুব ভালো বন্ধু ছিল। সো আমি দেখলাম যে আমার আর ক্ষতি কী, আমি আড্ডার জন্য মানুষও পেয়ে গেলাম, আর পাশাপাশি পড়াশুনোর জন্য একজন ভালো শিক্ষিকা, আর খালামণি তো আমাকে প্রচণ্ড আদর করে। আমার জন্য ব্যাপারটা খারাপ হলো না, ভালোই হলো। আমি কোনো রকম দুর্বলতা না রেখে আমার জন্মভূমি এবং আমার প্রায় 15 বছরের অবস্থানের রীতি ঘটিয়ে খালামণির বাসায় রওনা দিলাম। যথাসময়ে বাসায় গেলাম, আমার জন্য সুন্দর একটা রুমের ব্যবস্থা করা হলো। আমার যাবতীয় যা প্রয়োজন থাকার জন্য সুন্দর খাট, নতুন চেয়ার টেবিল, কাপড় রাখার জন্য আলমিরা, এরকমভাবে মোটামুটি একটা রুম আমার জন্য পুরো গুছিয়ে দেওয়া হলো। আমি আবারও আপনাদের আগেও কিছুক্ষণ আগেই আপনাদের বলেছি যে আমার খালামণির যেহেতু 2 মেয়ে, তার কোনো ছেলের সন্তান নেই। সেই হিসাব করলে আমি আমার খালামণির ছেলের মতো করেই আদর পেতাম। শুধু খালামণি নয়, খালুজানও আমাকে প্রচণ্ড আদর করতেন। মানে সত্যিকার অর্থে ওই বাসাটা ছিল আমার আপত্ত আদরের এক জায়গা। তো আমি যাওয়ার পর মোটামুটি সবার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। খালাতো বোন 2টিও আমাকে খুব ভালোভাবে নেয়। তারাও মনে করে তাদের কথা বলার, আড্ডা দেওয়ার, একটু ঘুরতে ফিরতে যাওয়ার একজন মানুষ হলো। যদিও আমার বাবা-মা, আমার খালা কিছুটা শঙ্কিত ছিল যে প্রায় কাছাকাছি বয়সী ছেলে-মেয়ে পাশাপাশি থাকলে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। কিন্তু আসলে আমাদের পরিবেশ এবং পরিবারটা ঠিক তেমন ছিল না। ভালো শিক্ষায় তারা আমাদেরকে বড় করেছিলেন। সো কোনো সমস্যা হয়নি। লিসেনার্স, আমার কথা বলে রাখি, আমি আসলে একটু বাড়ন্ত স্বভাবের ছিলাম। অর্থাৎ আমার পৈতৃক পরিবারের যারা ছিল তারা সবাই সুঠাম গঠনের অধিকারী ছিল এবং প্রত্যেকে ছিল উঁচু লম্বা, স্বাস্থ্য শরীরে খুব সুস্বাস্থ্যবান। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। দেখতে শুনতে যেমন স্মার্ট ছিলাম এবং আমার শারীরিক সাইজটাও আমার বয়সী যারা আছে তাদের থেকে একটু বাড়ন্ত। অর্থাৎ 14 বা 15 বছরের ঠিক মনে হয় না, মনে হয় 20-21 বছর বয়স হয়ে গিয়েছে। শরীরের পরিণতি যেন আমাকে আমার বাস্তব বয়সের তুলনায় একটু বড় করেই রেখেছে। যাই হোক, মহেন্দ্রক্ষণ আমাদের পড়ানোর জন্য আমার খালাতো বোনরা যখন তাদের বাসায় টিউটরের জন্য বসে থাকে তখন লায়লা ম্যাম আসেন। আজকের ঘটনার যিনি মূল নায়িকা, ওনার নাম লায়লা। লায়লা ম্যাম আমার খালাতো বোন 2টিকে পড়াতে আসেন। সরি, আমার গলাটা কিছুটা প্রবলেম করছে, এজন্য আমি আপনাদের কাছ দিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। শরীরটা খুব বেশি ভালো নয়। যাই হোক লিসেনার্স, আমার খালাতো বোনদেরকে লায়লা ম্যাম পড়াতে এসেছেন। খালামণি আমাকে নিয়ে গেলেন। আমি গুটিসুটি মেরে কিছুটা লজ্জা পেলাম। এভাবে কখনো কোনো মহিলা শিক্ষকের কাছে টিউশন নেওয়া হয়নি তো। তো ম্যামের কাছে নিয়ে যাওয়ার পর আমি বসলাম। ম্যাম আমাকে পরিচয় করিয়ে দিলেন, জি এই অর্ণব, আমার ভাগ্নে।
খুব ভালো ছাত্র। কিছুদিন ধরে একটু পড়াশোনা থেকে অমনোযোগী হয়ে গিয়েছে, তাই আমার বাসায় নিয়ে এসেছি। ম্যাম, আপনি ওর দিকে একটু খেয়াল রাখবেন। ও আজ আহ, রোমা এবং ঝুমার সাথে আপনার একসাথে বসে আপনার কাছে পড়বে। তো বেশ ভালো। আমিও বসে গেলাম ম্যামের কাছে পড়তে। আমি আগেই বলেছি আমার মেধা খারাপ ছিল না। ম্যামের ঐকান্তিক আগ্রহ, সুন্দর পরিবেশ, সব কিছু মিলিয়ে কয়েকদিনের ভিতরে আমি আমার হারানো জায়গা হয়তো বা পুনরুদ্ধার করতে পারলাম। ও হ্যাঁ, যে কথা বলতে ভুলে গেছি, আমার স্কুল পরিবর্তন হয়েছে। আমি এখানের খালামণির বাসার পাশের একটি নামকরা স্কুলে ভর্তি হয়েছি। খালুজান নিজেই তার অবস্থান থেকে আমার ভর্তি কনফার্ম করেছেন। তিনি এখানের সমাজের একজন হোমরা চোমরা ব্যক্তি। তো আমাদের এই লায়লা ম্যাম আমাদের স্কুলেরই একজন শিক্ষিকা। আমাদের খালামণির যে ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের ঠিক পাশের ফ্ল্যাটে তিনি একা থাকেন। ছোট্ট ছিমছাম 2 রুমের একটি বাসা, তিনি একাই এখানে থাকেন। তো আমি যেহেতু এই বাসায় থাকি, ম্যামের সাথে আমার অনেক কথা হতো। আমি সরাসরি তার স্টুডেন্ট, টিউশনের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট। আমি মাঝে মধ্যেই তার বাসায় যেতাম। তিনিও আমাকে আদর করতেন, স্নেহ করতেন, এবং একটা পর্যায়ে আমি ওনার টুকটাক কাজও করে দিতাম। যেহেতু একা থাকতেন, সো দেখা গেল যে ওনার টুকটাক বাজার সদাই করা, ওনার খেয়াল রাখা, ওনার বিভিন্ন সুযোগ সুবিধায় ওনাকে হেল্প করাটা আবার দায়িত্বের ভিতর পড়ে যায়। তো একদিন পারিবারিক আড্ডায় ম্যাম এবং খালামণি, আমার খালাতো বোন সবাই বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম। মুড়ি পার্টি চলছিল। এমন সময় আমি কিউরিসিটি বশত ম্যামকে বলে বসি, ম্যাম, আপনার বিয়ে হয়নি? আপনার পরিবার নেই? হঠাৎ করে ম্যামের মুখে যেন আষাঢ়ের মেঘ নেমে এলো। তার কিছুক্ষণ পর বর্ষণ, অর্থাৎ তিনি মুখ লুকিয়ে কান্না করছেন। খালামণি আমাকে ধমক দিয়ে বললেন, কী সব জিজ্ঞেস করিস? ম্যামকে যতবার এই কথা জিজ্ঞেস করতে গিয়েছি, ম্যাম কেঁদেছে। আর কখনো কোনো দিন ম্যামকে এই কথা জিজ্ঞেস করবি না। পরবর্তীতে খালামণি আমাকে বলেছে, প্রত্যেকটা মানুষের কিছু দুর্বল জায়গা থাকে, ম্যামেরও হয়তো বা আছে। আমরাও যতবার ওনাকে এই কথা জিজ্ঞেস করতে গিয়েছি, প্রচণ্ড রকম কান্না করেছেন। তুই আর এ বিষয়ে কখনো ম্যামকে জিজ্ঞেস করিস না। সত্যিকার অর্থে ঘটনার আকস্মিকতায় আমি হতচকিত হয়ে উঠি যে আমি এমন কি জিজ্ঞেস করলাম যে উনি এইভাবে কান্নাকাটি করলো। আমার খুব খারাপ লাগলো। বিষয়টাকে খুব সিম্প্যাথি হিসেবে নিলাম বা সহানুভূতি হিসেবে নিলাম, সেটাও না। ওই বয়সটাই থাকে কিউরিসিটির। আমার আসলে কিউরিসিটি জাগলো যে কি হলো, আমাকে জানতেই হবে। যাই হোক, আমার পড়াশুনো চলছে, পড়াশুনো করছি, আস্তে আস্তে সময় কাটছে, ম্যামকে বিভিন্নভাবে হেল্প করছি, ম্যামও আমাকে অনেক স্নেহ করেন। এভাবে কেটে গেল 1টি বছর। আমি 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে উঠলাম। লিসেনার্স, বিশ্বাস করবেন কিনা জানি না, ওই নামকরা স্কুলের প্রায় 250 স্টুডেন্টের ভিতর আমি 7ম স্থান অধিকার করলাম। আমার এই অভূতপূর্ব সাফল্যে সবাই হতবাক হয়ে গেল। আমি যে স্কুলে ছিলাম, যে স্কুলে পড়াশোনা করতাম, সেই স্কুলের তুলনায় বর্তমান স্কুলটি ছিল অনেক নামকরা এবং জেলার খুবই নামকরা একটি স্কুল। আমি নাম বললেই আপনি চিনবেন, কিন্তু কিছু কিছু প্রাইভেসির কারণে আমি নাম বলছি না। সেখানে 7ম হওয়া মানে অনেক বড় কিছু। আমার পরিবারে খালামণির জয় জয়কার, আমার জয় জয়কার।
আর খালামণি যেন গর্বে তার বুকটা ভরে উঠল যে হ্যাঁ, তিনি যে চ্যালেঞ্জ নিয়ে আমাকে বাসা থেকে নিয়ে এসেছিলেন, সেই চ্যালেঞ্জে তিনি সম্পূর্ণভাবে জয়ী হয়েছেন। কিন্তু আমার এই রেজাল্টের পেছনের প্রকৃত কুশীলব কিন্তু লায়লা ম্যাম, তার ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিকতা এবং আমার প্রতি তার স্নেহ, খেয়াল, গাইডেন্স, এর প্রত্যেকটা জিনিস আমাকে ডিসিপ্লিন করেছিল এবং যার জন্য তার ঐকান্তিক আগ্রহে আমি আমার পড়াশুনোটা সুন্দরভাবে করতে পারি। তিনি আমার জন্য পড়াশুনোটাকে যথেষ্ট সহজ করে দেন। তো যাই হোক, ছোটোখাটো একটা পার্টি হয়ে গেল। পার্টি হওয়ার পর ম্যাম আমাকে তার রুমে ডাকলেন। আমি গেলাম। যাওয়ার পর আমার জন্য কিছু গিফটের ব্যবস্থা করলেন। আমি গিফটগুলো পেয়ে তো মহা খুশি। কিন্তু লিসেনার জানেন, আমার মাথা থেকে ওই দিনের ওই অবস্থার যে প্রশ্নগুলো আমার ছিল, যে কৌতূহল, সেই কৌতূহলটা তখনও যায়নি। আমি ওই অবস্থায় ম্যামকে জিজ্ঞেস করে ফেললাম, ম্যাম আজ আমি একটা জিনিস জিজ্ঞেস করব, প্লিজ আপনি উত্তর দিবেন। ম্যাম আমার চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বলো, তুমি যে প্রশ্নই করবে আমি উত্তর দিব। আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম আমার যতদূর ধারণা আপনার বয়স 37-38 হবে। ম্যাম বললেন, হ্যাঁ। তো ম্যাম আপনি একটা স্কুলে জব করেন, সেখান থেকে ভালো স্যালারি পান। এরপর আপনি মোটামুটি টিউশন করান, যতটুকু তা দিয়ে আপনার বেশ ভালো অঙ্কের একটা টাকা আসে। এরপরেও আমি যতদূর জানি আপনি শেয়ার মার্কেটে টাকা বিজনেস করেন, যেহেতু উনি আমাকে দিয়ে শেয়ার মার্কেটের বেশ কিছু কাজ করিয়েছেন। আপনি শেয়ার মার্কেটে কিছু টাকা ইনভেস্ট করেছেন, সেখান থেকেও আপনার ভালো একটা টাকা আসে। কিন্তু আপনার জীবনে জীবনসঙ্গী নেই কেন? আপনি বিয়ে করেননি কখনো? আপনার কখনো বিয়ে করতে ইচ্ছা করেনি? আপনার মনে হয়নি আপনি একা একা এই বাসায় আছেন? আপনার একজন সঙ্গী প্রয়োজন, আপনার সন্তান সন্ততি প্রয়োজন। ম্যাম আমাকে তখন বলেন, বেশ কান্না জড়িত কণ্ঠে, আবার তিনি কান্নার দিকে চলে যান। কিন্তু আমার মুখ চেয়ে তিনি কি বুঝলেন জানি না, তিনি আমাকে বললেন, অর্ণব, জীবনের কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলো মানুষকে না সংসারী হতে দেয় না। অর্ণব, আমারও বিয়ে হয়েছিল, আমারও স্বামী ছিল, কিন্তু আমি এমন একটা অবস্থায় তার জীবনে ছিলাম যে না আমার সংসার হলো, না আমার ঘর হলো, না আমি স্বামী নিয়ে সুন্দর একটা জীবন করতে পারলাম। আসলে তার তাত্ত্বিক কথাগুলো আমাকে আপ্লুত করতে পারেনি, আর আমি তাই বারবার তাকে প্রেশার দিচ্ছিলাম, ম্যাম প্রকৃত ঘটনাটা আমাকে খুলে বলুন। আপনারে হাওয়ায় ওড়ানো কথাগুলো দিয়ে আসলে আমি আমার উত্তরে পৌঁছাতে পারছি না। তখন ম্যাম আমাকে বলেন, অমুক স্কুলের নাসির স্যার আছে, ম্যাথের ভালো শিক্ষক, চেনে ওনাকে? আমি বললাম, নাসির স্যারকে কে না চিনে, উনি তো ওই স্কুলের শিক্ষক, আর ওনার বড় ব্যাচ আছে, খুব নাম করা শিক্ষক। গাজীপুর এই এলাকায় প্রায় প্রতিটা স্টুডেন্টের ইচ্ছা থাকে যারা ম্যাথে ভালো করতে চান নাসির স্যারের কাছে পড়ার। তিনি বলেন, তোমার ওই নাসির স্যার আমার হাজব্যান্ড। আমি বললাম, কীভাবে ম্যাম? তো তিনি বলেন যে একটা সময় যখন আমার গভর্নমেন্ট স্কুলে জব হয়নি, তখন আমি তোমার ওই নাসির স্যারের স্কুলের শিক্ষিকা ছিলাম। ওখানেই আমরা একসাথে কলিগ ছিলাম, আমরা একসাথেই শিক্ষকতা করতাম। তো একটা পর্যায়ে দেখা যেত যে যেহেতু কাছাকাছি বয়সের ছিলাম, আমরা দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। ওই আকৃষ্টতা থেকে প্রেম,
প্রেম থেকে শারীরিক সম্পর্ক, সেখান থেকে আমি প্রথম কনসিভ করি। কনসিভ করার পর সে সময় নাসির স্যার আমাকে বলেন যে না, এখনই বিয়ে করতে পারবো না, তুমি বাচ্চাটি অ্যাবর্শন করে ফেলো। আমি তার মুখের দিকে তাকিয়ে বাচ্চাটি অ্যাবর্শন করে তাকে বিয়ের জন্য চাপ দেই, কিন্তু সে আমাকে আর বিয়ে করে না। যেন অর্ণব, কিছুদিন পর আমি আবার কনসিভ করি, কিন্তু এবার আমি আর বাচ্চাটি নষ্ট করতে চাই না। একটা পর্যায়ে তোমার নাসির স্যার আমাকে বলে সে আমাকে বিয়ে করবে যদি আমি বাচ্চাটি অ্যাবর্শন করে ফেলি। আমি একটা পর্যায়ে তার কথায় রাজি হলাম। আমাদের অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে হলো, কিন্তু কাবিন হয়নি। অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে হলো, আমি বাচ্চাটি অ্যাবর্শন করে ফেললাম। এরপর ছোট্ট একটি বাসা নিয়ে আমি থাকি। সে প্রায় আমার কাছে আসে, আমার সাথে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে সে তার ঘর ছাড়েনি, তার পরিবার ছাড়েনি। সে তার পরিবারের সাথেই থাকতো। এর বাইরের সময়গুলো আমার সাথে কাটাতো, মাঝে মধ্যে 2-1টা রাত, বাকি সময় দিনে আমার কাছে আসতো। এভাবেই চলছিল। আমারও খুব বেশি আপত্তি ছিল না। তখনও তার আপরাইজিং ক্যারিয়ার, সে চাচ্ছিল নিজের পায়ে বড় কিছু করে তারপর আমাকে নিতে। আমি তাকে সাপোর্ট করে গেছি। কিন্তু একটা পর্যায়ে সে আমাকে অস্বীকার করা শুরু করলো, অ্যাভয়েড করা শুরু করলো, এবং ওই স্কুলে অন্য শিক্ষকের সাথে আমাকে বিভিন্ন লাঞ্ছনা দিয়ে সে আমার থেকে দূরে সরে গেল। আমি ওই স্কুলের চাকরি ছাড়তে বাধ্য হলাম, এবং পরবর্তীতে যেহেতু মেধাবী ছিলাম, সেহেতু নিজের মেধার স্বাক্ষরে এই স্কুলেই, গভর্নমেন্ট স্কুলের জবে জয়েন করতে পারি নিজের মেধার স্বাক্ষর রেখে। এরপর থেকে না আমি আর কখনো তার সাথে ওইভাবে একসাথ হতে পারিনি, কিন্তু এখনও আমার স্বামী হিসেবে সেই রয়েছে। আমাদের কলিগদের অনেকেই বিষয়টি জানেন, কিন্তু সত্যিকার অর্থে আমাকে যেভাবে সেখানে ছোট করা হয়েছে, সেখানে গিয়ে আমি আবার কথা বলবো এই মুখটি আমার নেই। তাই আমি একাই এখানে থাকি। আমার পরিবার পরিজন তো এই এলাকার না, সিরাজগঞ্জ থাকে। আমি আর আসলে সেখানে ফিরে যেতে চাইনি। আমি এই গাজীপুরেই আমি আমার বসত গড়েছি এবং একাই থাকি। ওনার কথা শুনে আমার নাসির সাহেবের প্রতি প্রচণ্ড রকম একটা ঘেন্না চলে আসলো। একটা মানুষ এভাবে একটা মহিলাকে ঠকাতে পারে? প্রকৃতপক্ষে যখন ভালোবাসাগুলো ভেঙে যায়, তখন একজনের কাছে আর একজন শত্রুই হয়ে যায়, তার ভুলগুলোই বড় হয়ে দাঁড়ায়। আমি ম্যামের কাছে খুব শক্তভাবে চাইলাম নাসির স্যারের নাম্বার। নাসির স্যারের নাম্বারটি আমাকে দিন, আমি তার সাথে কথা বলবো, আমি তাকে আপনার বিষয়ে খুলে বলবো। ম্যাম হতচকিত হয়ে ওঠেন, না খবরদার, সে প্রভাবশালী একজন মানুষ, এসে ভয়ঙ্কর রকম চালাক একজন মানুষ, তুমি কিছু বলতে গেলে সে তোমাকেই ফাঁসিয়ে দিবে। তারপরও আমি নাছোড়বান্দা। আমি দিনের পর দিন ম্যামের কাছে নাসির স্যারের নাম্বার এবং অবস্থান চেয়ে গেছি, কিন্তু ম্যাম আমাকে দেয়নি। একদিন সন্ধ্যায় হঠাৎ করে আমার কাছে ফোন আসে। হ্যাঁ, ততদিনে আমি একটি ফোন ব্যবহার করি। আমার কাছে ফোন আসে, ম্যাম আমাকে বলেন, অর্ণব তুমি একটু আমার রুমে আসো। আমি গেলাম। যাওয়ার পর দেখি ম্যাম মাথা ব্যথায় ছটফট করছেন। তিনি আমাকে কিছু টাকা দিয়ে বললেন আমার জন্য কিছু মাথা ব্যথার ওষুধ নিয়ে এসো। টাফনিল এই টাইপের কিছু ওষুধ আনার জন্য, নাপা এ ধরনের কিছু ওষুধ আনার জন্য তিনি আমাকে রিকোয়েস্ট করলেন। আমি ওষুধগুলো নিয়ে আসলাম। আমি দেখছি তিনি মাথা ব্যথায় খোঁকড়াচ্ছেন। আমি কেন জানি ম্যামকে বললাম, ম্যাম যদি কিছু না মনে করেন আমি কি আপনার মাথাটি একটু টিপে দিতে পারি? ম্যাম আমার মুখের দিকে তাকিয়ে
কেমন যেন একটা হাসি দিলেন। বললেন, হ্যাঁ অবশ্যই। আমি আলতো করে ম্যামের মাথা টিপে দিলাম। তো যাই হোক, ওই দিন ম্যামের সাথে অনেক কথা হলো। আস্তে আস্তে ম্যামের মাথা ব্যথাও ভালো হলো। আমাকে হালকা ডিনার করালেন। ওই দিন আমি খুব করে ম্যামকে চেপে ধরলাম যে আমাকে নাম্বারটা দিতেই হবে। কী মনে করে তিনি আমাকে নাম্বারটা দিলেন। তিনি বললেন, উনি কিন্তু মানুষ খুবই ধূর্ত, চালাক, যা কিছু বলতে যাও সাবধানে বলবে এবং বাড়িয়ে কিছু বলতে যাবে না। আমি তো মহা খুশি। আমি পরবর্তী নাম্বার নিয়ে নাসির স্যারকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমি আমার পরিচয় দিতেই বলল, অর্ণব কেমন আছো? আমি পরিচয় দিতেই আমাকে বলল, অর্ণব আমি তোমাকে চিনি। আমি অবাক হয়ে গেলাম, সে আমাকে কীভাবে চিনে? তো যাই হোক, তিনি আমার সাথে দেখা করতে সম্মত হলেন। আমি পরদিন তার স্কুলে গেলাম। তিনি স্কুলে আমার সাথে না বসে আমাকে নিয়ে বাইরে এসে ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো জায়গায় বসলাম। কিছু খাবার অর্ডার দিল। আমি মানুষটাকে তো প্রচণ্ড ঘেন্নার চোখে দেখি। আমি তখন নাসির স্যারকে বললাম, স্যার আপনি আমাকে কীভাবে চিনেন? তিনি বললেন, লায়লার সাথে তো আমার কথা হয়, লায়লা অনেকবার তোমার কথা বলেছে, তুমি অনেক ভালো একটা ছেলে। তা আমি ভাবলাম হ্যাঁ হতেই পারে, দূরত্ব আছে, একা একা থাকে, হয়তো বা মাঝে মধ্যে কথা হয়। তখন আমি তাকে বললাম, স্যার আপনি ম্যামের সাথে এমনটা কেন করেছেন? নাসির স্যার আমার দিকে তাকিয়ে বললেন, ও তোমাকে এই ধরনের কথা বলেছে? অর্ণব তুমি জানো তোমার ম্যাম আমার মতো করে কতগুলো ছেলের জীবন নষ্ট করেছে? তোমার ম্যামের জন্য আমার সংসারটা পর্যন্ত ভেঙে ভেঙে যাওয়ার মতো অবস্থা। আপনার সংসার? আমি অবাক হয়ে গেলাম। ম্যাম তো আমাকে বলেছিল নাসির সাহেব তখনও বিয়ে করেননি, কিন্তু নাসির সাহেবে কি বলছেন? তিনি বলছেন, হ্যাঁ আমার স্ত্রী আছে, আমার দুটি সন্তান আছে। এই স্কুলে একসাথে জব করার সময় তিনি আমাদের অনেক কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে যান। তো স্বভাবত একটা সময় আমার সাথেও তার সম্পর্ক হয়। এই সম্পর্কের প্রেক্ষিতে একটা সময় তিনি আমাকে বিয়ে করার জন্য বারবার জোর দেন। তিনি কনসিভ করেন, কিন্তু আসলে ওই বাচ্চাটা কার ছিল এটা তো আর আমি জানি না। তারপরেও আমি তাকে অ্যাফিডেভিটের মাধ্যমে একটি বৈবাহিক সম্পর্ক দান করি। কিন্তু এরপর তার ওই অভ্যাসটি আর চলে যায় না। আমার আরও অন্য কলিগের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে আমি তাকে আমার লাইফ থেকে বের করে দিই। সে বারবার আমার পরিবারের সাথে যোগাযোগ করে আমার এবং আমার স্ত্রীর সম্পর্ক ভাঙতে চেয়েছে, কিন্তু শেষতক নিজেই এক কলঙ্কের ভিতর পড়ে একা একা এখন অন্য জায়গায় গিয়ে থাকে আর আমার নামে এই ধরনের কথা রটিয়ে বেড়ায়। আসলে আমার মাথায় না তালগোল পাকিয়ে গেল। কার কথা বিশ্বাস করব? লায়লা ম্যাম আমাকে যা বলছেন সেগুলো বিশ্বাস করব, নাকি নাসির স্যার যেগুলো বলছেন সেগুলো বিশ্বাস করব? আমি খুব দ্বন্দ্বে পড়ে গেলাম। একটা পর্যায়ে নাসির স্যার আমাকে বললেন, আরও কত ছেলের জীবন যে এই মহিলা নষ্ট করবে। অর্ণব তুমি একটা কাজ করতে পারো, তুমি দেখো কোনোভাবে তার সাথে কারো একটা সম্পর্ক তৈরি করে দিয়ে কিছু এভিডেন্স কালেক্ট করে দিতে পারো কিনা। তার একটা উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এভাবে আর কত পুরুষের জীবন সে নষ্ট করবে। এরপর যদি আরেকটা এভিডেন্স পাওয়া যায় তাহলে তাকে সমাজ থেকে, ইনফ্যাক্ট আমাদের এই এলাকা থেকেই সরিয়ে দেওয়া যাবে। সে একজন ভয়ঙ্কর দুশ্চরিত্র মহিলা। এমন মহিলা আমাদের এলাকায় থাকলে আমাদের এলাকার অনেক পুরুষের অনেক ক্ষতি হয়ে যাবে। কী দিয়ে কী বুঝলাম জানি না। আমি নাসির স্যারকে বললাম, হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব। নাসির স্যারের প্রতিও আমার কেন জানি সহানুভূতি চলে আসলো। আসলে ওই বয়সটাই এই সিনিয়রদের মানসিক দ্বন্দ্বের খেলায় আমি ছিলাম নেহায়েত শিশু।
সো তাদের খেলাগুলো আমি ধরে উঠতে পারিনি। সত্যিকার অর্থে লিসেনার্স দুজন দুজনকে ভালোবাসতো, বিয়েও করেছিল, বিচ্ছেদও হয়ে গিয়েছে, দুজন দুজনকে নিতে পারেনি, কিন্তু প্রকৃতপক্ষে দুজনই অল্প বিস্তর দুজনের নামে মিথ্যাই বলে গিয়েছেন। যাই হোক, সেই হিসাব পরে আসা যাবে। আমার জীবনের ঘটনাটা আসলে এই হিসাবের সাথে বা এই গল্পের সাথে খুব বেশি না জড়ানোই ভালো, কারণ সামনে আমার জীবনের কঠিন এবং গভীর ঘটনা পড়ে রয়েছে। নাসির স্যারের কাছ দিয়ে গিয়ে আমি ম্যামকে বলি, ম্যাম, নাসির স্যার আপনার বিষয়ে এই ধরনের কথা বলেছে। তিনি হতচকিত হয়ে গেলেন। এই প্রথম তিনি আমার মাথায় হাত বুলিয়ে গায়ে হাত দিয়ে বললেন, অর্ণব, তুমি অনেক ছোট, ও খুব ধূর্ত এবং চালাক, ওর চালাকি তুমি ধরতে পারবে না। ও তোমার মাঝে আমার বিষয়ে খারাপ খারাপ কথা ঢুকিয়েছে। কিন্তু ম্যামের অন্য দিনের যে আচরণ, সেই আচরণ আজ ছিল না। আমি যেন এক লাফে একদিনে ম্যামের ছাত্র এবং স্নেহশীল জায়গা থেকে বন্ধুর মতো হয়ে গেলাম। বিভিন্ন ছুতায় ম্যাম আমাকে বারবার ছোঁয়ার চেষ্টা করলেন, এবং সত্যিকার অর্থে নাসির স্যারের কাছ দিয়ে ওই খারাপ কথাগুলো শোনার পর থেকে ম্যামের প্রতি আমারও কেমন একটা দুর্বলতা, নোংরা দুর্বলতা অনুভব করতে থাকি। আগের থেকে ম্যাম আমাকে একটু বেশি ডাকা শুরু করলেন। এখন প্রায় বিভিন্ন সময় আমাকে ডাকেন, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এখন ম্যামের মাথা ব্যথা করলে আমার ডাক পড়ে, শরীরে ব্যথা হলে আমার ডাক পড়ে। তো একটা পর্যায়ে নারী পুরুষ পাশাপাশি থাকলে যেটা হয়, আমিও ম্যামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। কিভাবে যেন একটা সময় আমাদের ভিতরের পর্দা এবং বাঁধনগুলো খুলে যায়। ম্যামের সাথে আমার একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যায়। সম্পর্কটা ছিল শারীরিক। এদিকে নাসির সাহেব মাঝে মধ্যেই আমাকে ফোন দেয়, আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ম্যামের কাছে কেউ যায় কি না। আমি বোকার মতো একবার বলে ফেলি, ম্যামের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গিয়েছে। ওপাশ থেকে যতটুকু বুঝলাম, নাসির সাহেব হয়তো বা খুশি হলেন। তিনি পরদিন আবার ফোন করে আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের কিভাবে কি হলো। না, আমি বোকা, আমি তো বুঝতে পারিনি। আমি নাসির স্যারকে এ টু জেড সব কিছুই বলে দিয়েছি, এভাবে এভাবে হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। একটা পর্যায়ে নাসির স্যার আমার কথাগুলো রেকর্ড করে রাখে। ডাক পড়ে ম্যামের। ম্যামের ডাক পড়ার পর ম্যাম সেখানে যান এবং জনসম্মুখে মানুষের মাঝে নাসির স্যার প্রমাণ করে দেন আমার সাথে ম্যামের অবৈধ সম্পর্ক রয়েছে। ঘটনার আকস্মিকতায় ম্যাম হতচকিত হয়ে যান, এবং তাকে বিভিন্নভাবে মান অপমান করা হয়, এবং নাসির স্যার ম্যামের হাতে ওই অ্যাফিডেভিটেই একটা ডিভোর্স লেটার ধরিয়ে দেন সবার সামনে, যে আজ থেকে তার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। প্রকৃতপক্ষে নাসির স্যার তার দুশ্চরিত্র ঢাকতে, মানুষের কাছে ভালো সাজতে আমাকে ব্যবহার করলেন। ম্যামকে কলঙ্ক দিয়ে তিনি যেন হয়ে উঠতে চাইলেন সচ্চরিত্রবান একজন মানুষ। ওখান থেকে বের হয়ে ম্যাম আমাকে ফোন দিলেন, অর্ণব তুমি কোথায়। আমার কাছে ঘটনা ততক্ষণে চলে এসেছে, কারণ ঘটনাটা পুরো গাজীপুর সদরের সব জায়গায় স্প্রেড করেছে যে অমুক স্কুলের শিক্ষিকার সাথে ছাত্রের অবৈধ সম্পর্ক। আমি অবাক হয়ে গেলাম। আমি
ঘটনার আকস্মিকতায় কী করব, কীভাবে কী করব বুঝে উঠতে পারছি না। আমি সবেমাত্র ক্লাস 10-এ উঠেছি। সামনে আমার ভবিষ্যৎ, সামনে এসএসসি পরীক্ষা। আসলে ওই ছোট বয়সে মানসিক অপরিপক্কতার কারণে আমি বুঝে উঠতে পারিনি আসলে আমার কী করা উচিত। ম্যাম আমাকে ডাকলেন। আমরা গোপন একটি জায়গায় দেখা করলাম। আমি ভেবেছিলাম ম্যাম আমাকে অনেক মারবেন বা বকা দিবেন, কিন্তু ম্যাম আমার মুখে হাত বুলিয়ে বললেন, অর্ণব, কেন এমনটা করলে? আমি তো তোমাকে ভালোই বেসেছিলাম। আর নাসিরের দুশ্চরিত্রতার কারণে আমি দূরে সরেছিলাম। আমি কখনো খারাপ ছিলাম না। আমি তোমার সাথে একটা দুর্বল সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তো দুশ্চরিত্র ছিলাম না। নাসির আমাকে ব্যবহার করেছে এবং নাসির তোমাকে ব্যবহার করে আমাকে আজীবনের জন্য সরিয়ে দিল। আমি হয়তোবা আশা করেছিলাম কোনো একদিন নাসির হয়তোবা আমাকে গ্রহণ করবে, কিন্তু সেই পথটাও রুদ্ধ হয়ে গেল। এখন কি করবে তুমি? আমিও কিংকর্তব্য বিমূঢ়। একটা পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে ফোন আসা শুরু করলো। আমার খালামণি আমাকে ফোন দিয়ে গালাগালি করা শুরু করলেন। ইনফ্যাক্ট আমার বাবা মা আমাকে ফোন দিয়ে গালাগালি করা শুরু করে দিলেন। আমি পড়ে গেলাম মহা ফ্যাসাদে। কাতর কণ্ঠে ম্যামকে বললাম, ম্যাম এখন আমি কি করব? তেনার জীবনে তো আমার জন্য এত বড় একটা অঘটন ঘটে গেল। তারপরেও না, তিনি একটি সময় আমাকে বলেন, চলো আমার সাথে। এরপর আমরা দুইজন গাড়িতে উঠে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। পুরনো ঢাকায় কোনো একটি জায়গায় ম্যাম তার আত্মীয়ের বাসায় ওঠেন আমাকে নিয়ে। সেখানে আমরা থাকছি। সত্যিকার অর্থে শরীরের আকর্ষণটা আমরা দুজনের কেউই এড়াতে পারিনি। যত পেশারই থাকুক, আমরা একসাথে হতাম, আমরা একসাথে সময় কাটাতাম, যেভাবে স্বামী স্ত্রীর সময় কাটায়। কিন্তু একজনের বাসায় তো এমনভাবে থাকা যায় না। কয়েকদিন পর ম্যামই, আমি জানি না ম্যামই কোথা থেকে একটি বাসা দেখলেন, বাসাটি ডেকোরেট করলেন আমাকে না জানিয়ে। হঠাৎ করে তিনি আমাকে বললেন, অর্ণব, এ বাসাতে আর না, চলো আমরা আমাদের বাসাতে থাকবো। আমি অবাক হয়ে বললাম, আমাদের বাসা কোথায় পেলাম? তিনি বললেন যে চলো, দেখতে পাবে। আমি দেখলাম ছোট একটা বাসা, খুব সুন্দর করে সাজানো গোছানো। সেখানে গিয়ে আমরা উঠলাম। ম্যাম আমাকে বললেন যে আমরা এখন থেকে এখানেই থাকবো। ইন দ্য মিন টাইম ওই আত্মীয়ের বাসায় থাকাকালীন সময় কিছু সমস্যা দেখিয়ে ম্যামের ট্রান্সফারটা নিয়ে নেন। এখানে একটি সরকারি স্কুলে তিনি শিক্ষিকা হিসেবে জয়েন করেন। কিন্তু আমরা একসাথে আছি, কি স্ট্যাটাসে আছে। একদিন রাতে আমাদের দুর্বল সময় ম্যাম আমাকে বলেন, অর্ণব, আমরা এভাবে আর কতদিন? কোনো কিছু না হোক, ধর্মীয়ভাবে তো আমরা একটা ভুল করছি। ওদিকে নাসিরও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে জনসম্মুখে, তুমি তো জানো। তারও প্রায় 3-4 মাস তো হয়ে গেল। আমি আসলে তোমাকে বলতে লজ্জা পাচ্ছি, কিন্তু তারপরে আমাদের ভিতর যে সম্পর্কটা হয়েছে, আমাদের মনে হয় বিয়ে করা উচিত। আমার তখন বিয়ে করার বয়স হয়নি এবং আইনগতভাবে আমি বিয়ে করার জন্য উপযুক্ত নই। আমার এসএসসি পরীক্ষার ডেট চলে গিয়েছে, আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। সো লিসেনার্স বুঝতেই পারছেন আমার বয়স তখন আসলে 21 হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যখন ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম আমার তো বয়স হয়নি, তিনি আমাকে বললেন, আমরা একজন কাজী ডেকে বিয়ে করব এবং গোপনে একটি অ্যাফিডেভিট করে নেব।
যাই হোক, ম্যাম আসলেই অনেক সুন্দরী ছিলেন এবং আমার যৌবনের প্রথম পাঠ তো তার হাত ধরে। আমিও তার প্রতি আসলে আসক্ত হয়ে গিয়েছিলাম। আমিও তাকে ভালোবাসতাম। যদিও তার অনেক বয়স ছিল, কিন্তু আমার চোখে তিনিই ছিলেন আমার দিলরুবা। আমি রাজি হলাম এবং আমাদের বিয়ে হয়ে গেল। আমরা সময় কাটাচ্ছি ভালোভাবে এবং আমি অতীতেই আপনাদের বলেছি, যেহেতু আমার শারীরিক গঠনটা আমার স্বাভাবিক বয়স থেকে আমাকে অনেক বড় করে দেখাতো, সো তেমন কোনো সমস্যা হয়নি। আর ম্যাম বয়স্ক হলেও তার রুচিশীল খাওয়া দাওয়া, চলাফেরা, নিজের প্রতি যত্নে তার বয়সটাও অতটা মনে হতো না। একটা সময় ম্যাম কনসিভ করেন। এই মুহূর্তে আমি আমার পরিবারের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখিনি, কিন্তু ম্যাম আমাকে বলেন, অর্ণব, এভাবে তো চলতে পারে না। আমি এক কাজ করি, আমি তোমাকে ইতালি পাঠানোর ব্যবস্থা করি। আমি বললাম, ম্যাম আমার তো বয়স হয়নি, স্কুল সার্টিফিকেট সব কিছু মিলিয়ে। তিনি বলেন যে আমার পরিচয় পরিচিতি আছে, আমি তোমার জন্ম নিবন্ধন সংশোধনের মাধ্যমে তোমার আইডি কার্ডের ব্যবস্থা করছি। কি জানি কিভাবে তিনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে তিনি একটি নতুন জন্ম নিবন্ধনের ব্যবস্থা করেন এবং সেখানে আমার বয়স দেখানো হয় 25 বছর। সেটা দিয়েই আমার পাসপোর্ট হয় এবং একটা সময় তিনি আমাকে বলেন যে আমি ইতালিতে কথা বলেছি, আমার সেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তুমি ইতালি চলে যাও, সেখানে গিয়ে নিজের একটা অবস্থান তৈরি করো, কিছুদিন পর আমিও চলে আসব। আমি রাজি হলাম, যেহেতু একজন সন্তান আসছে পৃথিবীতে বাবা হিসেবে, আমারও তো তার জন্য কিছু করা প্রয়োজন। যদিও মন আমার এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে যেতে যাচ্ছিল না, কিন্তু তারপরেও পিতৃত্বের দাবিতে এবং ঘটনার স্বাভাবিকতা আমি মনে করলাম এটাই আমার জন্য বেটার হবে। আমার অল্প বয়সের ওই সময়ের স্বপ্ন ছিল যে আমি ইতালি গিয়ে প্রতিষ্ঠিত হয়ে আমি তাকে আমার কাছে নিয়ে আসবো। বাংলাদেশে যদি আমরা একসাথে না থাকতে পারি, ইতালিতে কে আমাদের আর বাধা দিবে? যাই হোক, সময় মতো আমার পাসপোর্ট ভিসা হয়ে যায়, আমি ইতালির উদ্দেশ্যে রওনা দিই এবং একটা সময় ইতালি চলে যাই। তো ইতালি যাওয়ার পর আমার যে কাজের জন্য আমাকে পাঠানো হলো, একটি সুপার শপে কাজের জন্য, আমি সেখানে কাজ করতে থাকি। আমি নিয়মিত লায়লার সাথে কথা বলি, সব ধরনের খোঁজ খবর নেই। একটা পর্যায়ে লায়লার কোল আলো করে আমাদের একটি কন্যা সন্তান হয়। এদিকে ততদিনে একটু একটু করে আমার পরিবারের সাথেও আমার যোগাযোগ হচ্ছে, আমার মায়ের সাথেও আমার যোগাযোগ হচ্ছে এবং যোগাযোগের এক পর্যায়ে আমি আমার মাকে বলে দিই ওই ম্যামকে আমি বিয়ে করেছি এবং আমার সেখানে একটি কন্যা সন্তান আছে। মা বাবা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে এবং কোনোভাবেই ওই সন্তানকে তারা গ্রহণ করবেন না এবং লায়লাকে তারা পুত্রবধূ হিসেবে স্বীকার করবেন না। আজীবনের জন্য আমার জন্য ওই বাড়ির দরজা বন্ধ এবং আমাদের বাবার যত সম্পদ সন্ততি যা কিছু আছে সব কিছু তিনি আমার বাকি ভাই বোন দুইজনের মাঝে ভাগ করে দেবেন বলে বলেন। আমি শুনি আর হাসি। আমার জীবন তো আমি গুছিয়েই নিয়েছি, আমাকে আর ভয় দেখিয়ে লাভ কি? যাই হোক, পরিবারও আসলে আমার পিছু ছাড়ে না। বকাঝকা যাই করুক, আমার মা আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করেন। এদিকে আমি লায়লার সাথে যোগাযোগ রাখি। ইন দ্য মিন টাইম কয়েকটা বছর চলে গেল। আমি মাঝে মধ্যে ঢাকায় আসি, লায়লাকে দেখে যাই, আমার বাচ্চাটাকে দেখে যাই, কিন্তু আমি আমার মাকে জানাই না। আমি একটা সময় লায়লাকে বলি যে তুমি ইতালিতে চলে আসো। তিনি বলেন এখনই না, মেয়েটা আর একটু বড় হোক,
অন্তত স্কুলে যাওয়ার মতো বড় হোক, তারপর না হয় ভেবে দেখব আমি ইতালি যাব নাকি তুমি দেশে চলে আসবে। সত্যিকার অর্থে লায়লা আমার, যদিও আমি প্রবাসে থাকি, তারপরে আমাদের টিউনিংটা সুন্দর যাচ্ছিল। সে তার স্কুল, টিউশন, শেয়ার বাজারের ব্যবসা নিয়ে ভালো আছে, মেয়েটার দিকে যত্ন নিচ্ছে। আমি আমার কাজ নিয়ে ভালো আছি, প্রতিদিন ভিডিও কলে কথা হচ্ছে, দেখা হচ্ছে, আমাদের ভিতর কোনো সমস্যা নেই। সমস্যাটা আসলো আমার পরিবার থেকে। আমার পরিবার আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠল। তারা একটা সময় আমাকে বোঝালো যে তারা লায়লাকে মেনে নেবে যদি আমি আর একটা বিয়ে করি। আমি তো দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আবার বিয়ে করতে রাজি নই। কিন্তু আমার মা বিভিন্নভাবে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, এই মারা যাবে, ছেড়ে যাবে, গলায় দড়ি দিবে, তার ছেলের জন্য তার কলিজা ফেটে যায়, হৃদয় ফেটে যায়। আমি আমার উপার্জন থেকে আমার মাকে, পরিবারকে বেশ টাকা দেই, কিন্তু আমার মা চায় আমি ষোড়শী এক মেয়েকে বিয়ে করে সংসারী হই। মার অত্যাচার আমার উপর বাড়তে থাকে। একটা পর্যায়ে মা আমাকে একটু প্রস্তাব দেয়, তুই গোপনে একবার একটু বাড়ি আয়, তোর বউকে কিছু জানানোর প্রয়োজন নেই, গোপনে একটাবার একটু বাড়ি আয়, আমি একটু তোকে দেখব। অনেকবার বলার পর আমার ভিতর কি হলো, আমি মার কথায় রাজি হয়ে গেলাম। আমি দেশে গেলাম এবং খুব গোপনে আমাদের বাড়ি গেলাম। কিন্তু আমার জন্য সেখানে যে কি অপেক্ষা করছে সে সম্পর্কে আমার ন্যূনতম কোনো ধারণা ছিল না। মা এক মেয়েকে রাজি করান, শাকিলা নামে এক মেয়েকে রাজি করান আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, এবং তারা এমন একটি পরিস্থিতি তৈরি করে যে ওই জায়গা থেকে বিয়ে না করে ফিরে আসা আমার জন্য কঠিন ছিল। আমি বিয়ে করে ফেলি। আমি লায়লাকে কিছু না জানিয়ে আমি গোপনে বিয়ে করে ফেলি, এবং লিসেনার সত্য বলতে এ বিয়েতে ন্যূনতম আমার মত ছিল না। এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা হয় যেখানে বিয়ে না করে আমি আসাটা আমার জন্য কঠিন হয়ে পড়ে। আমার বিয়ে হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে শাকিলাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারিনি। স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় সেই সম্পর্ক আমাদের ভিতর হয়নি। তার আগেই আমি আসলে পালিয়ে ঢাকায় চলে আসি, কিন্তু ভয়ে লায়লার কাছে যাই না, যে লায়লা এ কথা শুনলে হয়তো আত্মহত্যা করে বসবে। আমি এতটুকু অন্তত জানি, এই পৃথিবীতে লায়লার মতো করে ভালো কেউ আমাকে বাসবে না। এভাবে একটা বাচ্চা ছেলেকে যে বুকে আগলে ধরে এতটা বিপদের ভিতর থেকেও সঠিক দিশা দেখাতে পারে, তার হয়ে থাকতে পারে, তার বাচ্চার মা হতে পারে, সে আর যাই হোক, ভালোবাসাটা তার অভিনয় নয়। আমি একটা সময় আবার ইতালিতে বাড়ি জমাই। এদিকে আমার পরিবারের বাবা মা প্রত্যেকের চাপ বাড়তে থাকে আমার ওপর। একটা পর্যায়ে তারা লায়লাকে জানিয়ে দেয় আমি বাড়ি এসেছি এবং আবার বিয়ে করেছি। আমাকে ফোন করে লায়লা কান্নায় ভেঙে পড়ে, তুমি কিভাবে এটা করতে পারলে, আমাদের একটা কন্যা সন্তান আছে। লায়লা মনে করে তার বেশি বয়স, এটার জন্য আমি আবার নতুন করে বিয়ে করতে গিয়েছি। আমি তাকে যতই বোঝানোর চেষ্টা করি সে কোনোভাবেই বুঝতে চায় না। এদিকে আমার মা তার নোংরা খেলা চালিয়েই যায়। সে একটা পর্যায়ে লায়লাকে অফার করে সে আমাকে ডিভোর্স দিয়ে যেন আমার ছোট ভাইকে বিয়ে করে। আমার ছোট ভাইয়ের কিছু প্রবলেম ছিল। আমার ছোট ভাইটা
কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী, অর্থাৎ তেমন কোনো সমস্যা না, কিন্তু সে একটু জড়বুদ্ধি সম্পন্ন। স্বাভাবিকভাবে তার মানসিক বয়সটা পাকেনি, শরীরে বড় হয়েছে, কিন্তু মানসিকভাবে সে খুব বোকা শোকায় রয়ে গিয়েছে, একটু শ্লথ বুদ্ধির। আমার মা লায়লাকে বলে, তুমি আমার বড় ছেলেকে ডিভোর্স দিয়ে দাও, আমার ছোট ছেলের সাথে বিয়ে দিয়েই বাড়িতে তোমাকে আমি পুত্রবধূ করে আনবো। লায়লা একটা সময় আমাকে ফোন করে বলে যে তোমার মা আমাকে এই প্রস্তাব দিয়েছে এবং আমি তোমার মার প্রস্তাবে রাজি। যাই হোক, তোমার কাছ দিয়ে চির আলাদা হওয়ার থেকে মাঝে মধ্যে তো তোমাকে দেখতে পাবো। আমি খোদার দিব্যি দিয়ে সবভাবে তাকে নিবৃত্ত করার চেষ্টা করি, লায়লা এমনটা করো না, আমি তোমার স্বামী, আমি তোমারই থাকবো, আমি আর দুনিয়ার কারো হব না, আমি আমার মেয়ে কন্যার বাবা হয়েই থাকবো। প্লিজ তুমি এ ধরনের কোনো কাজ করো না। ইন দ্য মিন টাইম আমার ফ্যামিলির সাথে লায়লার যোগাযোগ স্থাপিত হয়। ইতালিতে আমার থাকাটা কঠিন হয়ে পড়ে। আমি খবর পাই আমার মা লায়লার সাথে আমার ছোটো ভাইয়ের বিয়ে দেওয়ার সব ধরনের ব্যবস্থা মোটামুটি কনফার্ম করে ফেলেছে। এদিকে লায়লা আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তখনও ডিভোর্স দেয়নি। আমি কোনো সাত পাঁচ চিন্তা না করে রাতের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং পরদিন রাতের বেলা লায়লার বাসায় উপস্থিত হই। বাসায় উপস্থিত হওয়ার পর আমি আমার কন্যাকে আদর করি। আমি বিভিন্নভাবে চেষ্টা করি লায়লাকে নিবৃত্ত করার। একটা পর্যায়ে ওই রাতেই একজন উকিলের মাধ্যমে আমি আমার সমস্ত দেনমোহর পরিশোধ সহ আমি যে নতুন বিয়ে করেছিলাম শাকিলা, তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেই এবং আমি আমার পরিবারের সাথে আর কোনো যোগাযোগ রাখবো না এটা কনফার্ম করে লায়লাকে বুকে জড়িয়ে ধরি। লায়লা আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শুধু অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। সে আমাকে বলে, অর্ণব, আমার বয়স বেশ বেশি, এ নিয়ে হয়তো বা তোমার অনেক মনের ক্ষেদ থাকতে পারে, কিন্তু জানো আমি তোমার ভিতর দিয়ে আমার বাকি জীবনটা দেখি। আমার জীবনের যা কিছু অর্জন আছে, যা সম্পদ আছে, সব কিছু নিয়ে নাও, শুধু তোমার জীবনের একটা কোণায় আমাকে ফেলে রাখো। আমার ভিতরটা না মোচড় দিয়ে ওঠে। এদিকে নোংরা খেলা শুরু হয় আমার পরিবার থেকে। তারা শাকিলার পক্ষ হয়ে আমার বিরুদ্ধে কেস করে ম্যামের বিরুদ্ধে, অর্থাৎ আমার বউ লায়লার বিরুদ্ধে। কেসে লায়লার কোনো ক্ষতি না হলেও, লায়লার বিরুদ্ধে মামলায় মেরিট না পেলেও আমার বিরুদ্ধে মামলায় মেরিট পায়। অনেক ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে আমার বাবা মাই আমাকে কেসে ঢুকিয়ে জেলে ঢুকিয়ে রাখে। কিন্তু আমার আর শাকিলার তো তালাক হয়ে গিয়েছে। আমি আর আমার পরিবারের কোনো কথায় মাথা নত করিনি। আমি জেলটাকেই স্বাভাবিকভাবে নিয়েছি। এরপর আমার পরিবার অনেকভাবে লায়লাকে শাসানোর চেষ্টা করেছে, লায়লাকে বিভিন্নভাবে প্রেশার দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বউ আমার অটল পাহাড়ের মতো ধৈর্য নিয়ে আমার পাশে থেকে গিয়েছে। প্রায় আমার সাথে দেখা করতে আসতো, আমাকে অভয় দিত। সে তার যত কন্ট্যাক্ট ছিল সব জায়গার সাথে যোগাযোগ যাতায়াত করে 6 মাসের ভিতর আমাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে সেখান থেকে। আমি
বের হওয়ার পর ইতালিতে যোগাযোগ করে আমার যত সম্পদ যা কিছু যেখানে ছিল আমি সব কিছুই ঢাকায় ফেরত নিয়ে আসার চেষ্টা করি। আমি এখন ঢাকা শহরে মোটরসাইকেলের একটি শোরুম দিয়েছি, আর লায়লার শেয়ার বাজারের বিজনেস, রঙের কিছু বিজনেস, অনলাইনে কিছু বিজনেস, এগুলো দেখাশুনো করি। লায়লার আগের মতনই, সে স্কুলেরই মনোযোগী ম্যাম, সেখানেই পড়াই। বাকি সময়টা আমার আর আমার মেয়ের খেয়াল খুশি নিয়েই কেটে যায়। আমরা ভালো আছি। এত ভাঙন গড়ন ঘটন অঘটনের মাঝে পড়েও আমরা অনেক ভালো আছি। ও হ্যাঁ, লায়লা আমাকে পরবর্তীতে আবার পড়াশোনাটা কন্টিনিউ করায়। উন্মুক্ত থেকে এসএসসি ইন্টারের পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমি এলএলবি অনার্স করি। যদিও এখনও ওকালতির লাইসেন্স হয়নি, তারপরেও আমিও একজন গ্রাজুয়েট। আমরা সুখেই আছি। তো বয়স বড় কথা না, এক একজন মানুষকে কতটুকু মন থেকে গ্রহণ করে সেটাই সবচেয়ে বড় কথা। ধন্যবাদ লিসেনার্স। আজকের ঘটনাটি পড়লাম, ঘটনাটির সত্যতা যতটুকু যাচাই করা সম্ভব যাচাই করেছি। ঘটনায় সত্যতার ছোঁয়া আছে। তো আর যে নীলের কাছে যদি শুনতে চান, প্রকৃতপক্ষে ভালোবাসা যদি থাকে সত্যিকার অর্থে, সেখানে সমস্ত পৃথিবীর সমস্ত বাধা মানুষকে আলাদা করতে পারে না। আর যদি ছেড়ে যাওয়ার হয় তাহলে যে কোনো ঠুনকে একটা অজুহাতকে বড় করে চলে যাওয়াই যায়। এভাবেই পৃথিবী চলছে, এভাবেই চলছে জীবন। পৃথিবীর প্রতিটি সত্যিকারের ভালোবাসা পূর্ণতা পাক। পৃথিবীর প্রতিটি হৃদয় গভীর থেকে যে অনুভূতির ভালোবাসা, সেই ভালোবাসাগুলো সফল হয়ে মানুষের দ্বারে ধরা দিক। কোনো মানুষকে সত্যিকারের ভালোবেসে যেন না হারিয়ে ফেলে, এই কামনায় আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আরজে নীল। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।